মহিলা বাজার এখানে যে আছে হ্যাঁ। এটা এই যে সকালে আর এই যে সন্ধ্যা নয় তো আমাদের বাংলাদেশ। বাংলাদেশের শিববাড়ি, ভারতের শিববাড়ি একই গ্রাম দিদি। হ্যাঁ, একই গ্রাম। আপনি মানচিত্রে বোঝানো হয়েছে ভারত, বাংলাদেশ এবং শিববাড়ির অবস্থান। আর ইয়া শিববাড়ি আর ইয়া বাংলাদেশ, এটা তো লাগালাগি সীমান্ত যাকে বলে। দর্শক, আমরা কিন্তু বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের সীমানায় চলে যাচ্ছি। আর ভারত বাংলাদেশের এমনভাবে এখানে সীমানা জটিলতা। দর্শক আসসালামু আলাইকুম, আমি আজ নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার সীমান্তের শেষ গ্রাম শিববাড়ি, যেখানে ভারত বাংলাদেশের একই গ্রাম দুটি রাষ্ট্রে বিভক্ত। আর সেই বিভক্ত হওয়ার কারণে আমরা ভারত বাংলাদেশের সেই অংশে চলে আসছি। তবে আজকে এক্সপ্লোর করব একটা অন্যরকম একটা ভিডিও, যে ভিডিও কখনো আমরা দেখি নাই। আমরাও তাজ্জব হয়েছি এমন এক ভিডিও দেখে। দর্শক, সেই ভিডিওটি আমি আপনাদেরকে আজকে উপহার দেব। সেই লক্ষ্যে চলুন, লেটস গো। দেখ, আমাদের যাত্রাটা শুরু হয়েছিল নিতাই নদীর পশ্চিম পাড় থেকে। এখানে খেয়াঘাট যদিও আছে, নেই কোনো ব্রিজ পারাপারের কোনো সুযোগ সুবিধা না থাকায় আমরা নৌকায় করে বাইক চালিয়ে পার হতেছিলাম। অনেক পুরাতন এই নিতাই নদীর উপর এখন পর্যন্ত ব্রিজ হয়নি। উন্নয়নের ভাই বালুর তরে কি লাগাইতেছেন? এটা কি ধুন্দর লাগাইতে? বাইক চালিয়ে গ্রাম অঞ্চলের ছোট ছোট মেঠো এবং আইল পথ দিয়ে মোটর বাইক নিয়ে চলতে শুরু করলাম দর্শক, সেই শিববাড়ির উদ্দেশ্যে। দর্শক, ওই তো আমার সামনে যে বাড়িটা, ওটা কিন্তু ভারতের বাড়ি। আর এই পাশে বাংলাদেশ, আর আমার বাম পাশেও বাংলাদেশ রয়েছে। নদীটা ভারত সীমান্তে রয়েছে। প্রিয় দর্শক, আমরা এখানে চলে আসছি। আমরা দেখবো আপনাদের সঙ্গে নিয়ে দেখাবো। প্রিয় দর্শক, শিববাড়ির এই নদী থেকে, এই শিববাড়ির যে নিতাই নদীটি আছে, এই নদী পশ্চিম পাশে যে এই এলাকাটা দেখছেন, এটা কিন্তু পুরাটাই শিববাড়ি। আর শিববাড়ি ভারতের অংশ, আর এটা হচ্ছে বাংলাদেশের শিববাড়ির অংশ। আর আমি ঠিক অবস্থান করছি শিববাড়ির এই নিতাই নদীর তীরবর্তী অঞ্চল থেকে ভিডিও ধারণ করছি। আর এই যে ভারতের যে পুরো অংশটা, ওই যে পতাকা পথ করে উঠছে ভারতের, এটা ভারতের। আর ওই পাশে হচ্ছে শিববাড়ি বাজার। আর শিববাড়ি বাজারের কাছেই দর্শক আমি এখানে অবস্থান করছি। এই তো পুরা নদীটা, শিববাড়ির পাশে যে নিতাই নদীটা, এক অসাধারণ দৃশ্যাবলী। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে অবস্থান করছে প্রিয় দর্শক। আর ঠিক এই গ্রামেরই শিববাড়ি অংশের, বাংলাদেশ অংশের কিছুটা অংশ আপনাদের সামনে গারো আদিবাসীদের জীবনযাপনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তো সেই সাথে এই নদীটি সারা বছর, এইখানে একটা বাজার আছে। এখানে মহিলা একটা বাজার রয়েছে, একটি পুরুষ বাজার। এখানে দুটি বাজার, শিববাড়ি বাজার রয়েছে। এই বাজারের ভারতীয় অংশের অনেক পণ্য সামগ্রী অনায়াসে দর্শক এই নদী দিয়ে চলে আসে। আর এই নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর বর্ষাকালে, ভারতীয় ঢলে বর্ষাকালে ব্যাপক বন্যার প্লাবনের সৃষ্টি হয়ে থাকে দর্শক। এটা সেই শহীদ মিনার, যে শহীদ মিনারের কোনো স্তম্ভ বা মিনার তৈরি করা হয়নি। একটা চিহ্ন স্বরূপ দুইটা মুক্তিযোদ্ধার কবরের এখানে চিহ্ন রয়েছে। আর তাছাড়া শহীদ মিনারে এখানে কোনো অন্যরকম দৃশ্য নেই প্রিয় দর্শক। তো সেই লক্ষ্যে আজকে দর্শক, ওইটা হচ্ছে ভারতের শিববাড়ি আর এটা হচ্ছে বাংলাদেশের শিববাড়ি। ওই তো নদীর উপর যে ব্রিজটি, ওই ব্রিজটি হচ্ছে ভারতের। গাড়ি ঘোড়া চলছে দেখছেন। আর এটা এক খুব ইন্টারেস্টিং সীমানা, যেটা বাংলাদেশ ভারতের মাঝামাঝি আমরা অবস্থান করছি। এখন ভারতের পেটের ভিতরে অবস্থান করছি বলতে হবে। ওই তো আমার সামনে যে দেখছিলেন, ওইটা ভারত, ওই যে বিএসএফের সদস্যরা হাঁটাচারা করছে, পায়চারি করছে। ওই যে সামনে ব্রিজ দেখছিলেন দর্শক। আর ওই যে আমার পশ্চিমে পুরোটাই ওই যে কাঁটাতারের বেড়ার ওই পাশে, ওটা ভারতের একটা বাজার, শিববাড়ি বাজার। আর এটা আমরা বাংলাদেশে এই নিতাই নদীর ঠিক সাইডে চলে আসছি প্রিয় দর্শক। এক অসাধারণ সীমান্ত। আর ওই যে ভারতের বাজার, বিএসএফদের সদস্য এখানে পায়চারি করছে এখানে। আর এটা পুরাটাই ভারতের শিববাড়ি বাজার। এটা বিশাল একটা প্রশাসনিক অঞ্চল। আমরা ঠিক এর মধ্যে চলে আসছি প্রিয় দর্শক। আর ওই যে লোকজনগুলো চলছে দেখছেন, ওটাও ভারতের লোকজন বাংলাদেশের অংশে প্রবেশ করছে। আর এই যে বৃষ্টি নদীর উপর, সেটি হচ্ছে শিববাড়ি। ভারতের খুব কাছাকাছি যে সীমান্ত, সেটি হচ্ছে শিববাড়ি। ভারত বাংলায় একই নাম, একই গ্রাম, দুই দেশে বিভক্ত প্রিয় দর্শক। সেই বিভক্তময় এই নিষিদ্ধ গ্রামগুলোতে তারা বাংলাদেশেররা যাইতে পারবে না ভারতে, ভারতেরও আসতে পারবে না বাংলাদেশে। তারপরেও তাদের যাতায়াত
যাওয়া আসার সুযোগ সুবিধা সম্বলিত চলছে একের পর এক বিভিন্নভাবে। এই যে রাস্তাগুলো দেখছিলেন, এই যে নমেস ল্যান্ডগুলো দেখছিলেন, এই দিক দিয়ে যারা চলাফেরা করে উভয় দেশের নিষিদ্ধ গ্রামের লোকজন। প্রিয় দর্শক, রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ হলেও তাদের কাছে নিষিদ্ধের কোনো বালাই নেই। উভয় দেশের গারো আদিবাসী দাদারা চলে একে একে সমান তালে। চড়াচ্ছেন ওই গরু কি ইন্ডিয়া চলে যায় না কখনো? ইন্ডিয়া যায় না, ওটা তো বাংলাদেশ। ওই যে এই টিলাটা আমাদের বাংলাদেশি। এখানে বাড়ি আছে দিদি? এই যে দক্ষিণ আসে, এই টিলার উপরে বাড়ি আছে? ও দক্ষিণে আছে না? আচ্ছা আচ্ছা। আদিবাসী দিদি আমাদেরকে সতর্ক করছিলেন যে এখানে কিন্তু এলোমেলো গুলুক ধাঁধায় পড়ে যাবেন, কোন বাড়িতে কি উঠবেন বুঝতে পারবেন না। কাজেই এখানের সীমান্তগুলো বেশ কঠিন বোঝা। কাজেই এখান থেকে আপনারা খুব দূরত্ব বজায় রেখে চলে যান, নতুবা যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে হবে। তাই আমরা এগোতে শুরু করলাম দর্শক। তাই দেখুন না, আমরা একের পর এক এই নমেসগুলো দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের বাড়িঘরগুলো দেখতে দেখতে শুরু করলাম যাত্রা। মুকুল ভাই, ও দারুণ দারুণ। এই বর্ডারে এমন বাড়ি, এরকম সীমানা কখনো দেখাইছেন? না, একটা অসাধারণ। ওই দেখেন কাঁটাতারের বেড়া, আর ওই যে বাড়ি যে সীমান্ত পিলারের কাছে। তো চলেন ওই বাড়ির কাছে একটা শট নিয়ে আমরা চলে যাই। তো দর্শক দেখছিলেন সেই শিববাড়ি, ভারত বাংলার একই গ্রাম শিববাড়ি নামে পরিচিত। আমরা আগেও বলেছি যেটা 1947 দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ভারত বাংলা যখন বিভক্ত করা হয়, তখন গ্রামগুলো দর্শক ঠিক এভাবে বিভক্তের মধ্যে পড়ে গিয়েছিল। ঠিক এইভাবেই আমরা আজ এক্সপ্লোর করছি। মানুষ ওখানকার যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে মেঘালয় পাহাড়ের ভিতরে, এটা মূলত শিববাড়ি গ্রাম। শিববাড়ি শিববাড়ি গ্রামের ভারত বাংলা একই গ্রাম দর্শক। তো আমরা সোজাই চলে যাব ভারতের এই কাছ দিয়ে। ওই যে সামনে একটা আদিবাসী দিদি আছে ভারত সীমান্তের কাছে, ঠিক এভাবে আমরা পাড়ি দিয়ে আজকের এই গ্রামগুলো দেখাবো দর্শক। তো দর্শক, এই তো আমার সামনে যে বাড়িটা, এটা কিন্তু ভারতের বাড়ি। আমি কিন্তু খুব 100 গজের মধ্যে চলে আসছি। 100 গজের মধ্যে তাদের ভারত বাংলাদেশের যে বাড়িগুলো এই এক্সপ্লোর করার জন্য আমরা চলে আসছি। আমরা এইভাবেই চলে যাচ্ছি। ঠিক আমরা বেশিক্ষণ এখানে অপেক্ষা করব না। তো দর্শক, ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি উভয় কিন্তু আমাদেরকে ফলো করছে, যার জন্য আমরা আনফলো অবস্থায় এই দিক দিয়ে চলে যাব। ও বাংলাদেশের এক আদিবাসী দিদি এখানে দেখছি খুব বর্ডারের কাছে এই মানে তারা অবস্থান করছে। আর সেই ক্ষেত্রেই আমরা তাদেরকে দেখিয়ে ওই গ্রামের ভিতরে বাড়ির পাশে দিয়ে চলে যাব দর্শক। তৈরি করার উদ্দেশ্যে এখানে আসছিলাম। অবশ্য যতটুকু দেখিয়েছি, আমার পিছনে যে গ্রামটু, যে বাড়িটা, ওইটা বাড়িটা কিন্তু শিববাড়ি ভারতের। এটা কিন্তু ভারত দর্শক, এটা ভারতের বাড়ি। আর ভারতের ভূখণ্ডের পাশে আমরা 100 গজের মধ্যে অবস্থান করছি প্রিয় দর্শক। এক অসাধারণ সীমান্ত পিলারের কাছে। এটা মানে দেখার মতো একটা পিলার, অসম্ভব একটা সীমান্ত পিলার দর্শক। তো দেখুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো ভিডিওটি এক্সপ্লোর করার জন্য। এই যে টিলাটা, এটা কিন্তু বাংলাদেশের একটা টিলা, বাংলাদেশের ভূখণ্ডের পাশে। আর বাংলাদেশের টিলা ঘেঁষেই কিন্তু ভারতের বাড়িঘরগুলো। আর এক অসাধারণ সুন্দর টিলার উপরে আমরা উঠে আপনাদেরকে দেখাবো ভারতের দৃশ্যাবলী। এখানে যে বাড়িঘরগুলো আছে সেই আলোকে আমরা এক্সপ্লোর করবো এখানে প্রিয় দর্শক। আর এটার মূলত এই গ্রামগুলো এরকম কেন পড়লো ভাই, মূলত যদি আপনি বলেন? ভাই, 1947 সালে যখন ভারত বিভাজন করা হয়, তখন মূলত ব্রিটিশরা একজন বিশেষ ব্যক্তিকে, মানে সে কিন্তু আসলে এই দেশে তার আগে কখনো আসেনি, সে ইউরোপে সেই সময় একজন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে ছিল। সে একজন সাংবাদিক ছিল এবং লেখক ছিল, এবং সে কোনো একটা বড় পত্রিকা চালাতো। তো মানে সেই অর্থে সে একজন বিশেষ মানুষ। তো তাকে তারা বলছে যে তোমরা এই ভারতকে দ্বিজাতি তত্ত্বে বিভাজন করো। তো সে ভাবছে যে আমি ভারতে যাব, ভারতে গিয়ে আমি দীর্ঘ সময় কাটাবো, এবং দীর্ঘ সময় কাটিয়ে আমি এই ভারতবর্ষের টোটাল জায়গাটাকে ঘুরে ভৌগোলিকভাবে মানে কেমন পরিবেশ সেটা দেখব। কিন্তু তাকে সেই সময়টা দেওয়া হয় নাই। হঠাৎ তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে যে 15 দিনের মধ্যে তোমাকে এই দেশকে ভাগ করে দিতে হবে। প্রস্তাবটা রাখছিল মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি মুসলিম লীগের নেতা ছিলেন। না, মুসলিম লীগের নেতা না, মানে দুই তরফ থেকেই, মানে ইউরোপের থেকেও তাকে দ্রুত এখানে এটাকে বিভাজন করে দিয়ে এখান থেকে তাকে সরে যেতে বলছে। যেহেতু তারা অলরেডি সবকিছু নিয়ে গুটিয়ে চলে যাচ্ছে, দেশ ছেড়ে দিচ্ছে, দেশকে স্বাধীন করে দিচ্ছে, যার কারণে এই বিভাজনটা এত পরিমাণে এলোমেলো হয়েছে। আর এই বিভাজনের কারণে যে পরিমাণে মানুষ হত্যা হয়েছে,
এইটা আসলে পৃথিবীর ইতিহাসে মানে বিরল বিরল এবং ঘটনা। এবং খুবই আর মর্মান্তিক এই এবং মানে এই ভাগ বেদনাদায়ক। করার কারণে কি আপনার এই ভারত বাংলাদেশের এই যে লোকজনগুলা শরণার্থীগুলা এইভাবে চলে গেছিল? শরণার্থীরা তো মানে আপনার মুসলিম দেশ হিসেবে ভাগ হয়েছে পাকিস্তান, আবার ভারত, হিন্দুস্তান এরকম। তো এই জন্য মানে ভারতের মুসলিমদেরকে তারা ওই সময় তাড়িয়ে পাকিস্তানে পাঠিয়েছে, আবার পাকিস্তানিরা ওখানকার যারা ছিল হিন্দু, শিখ, বিভিন্ন মানে আর কি মুসলিম ধর্মাবলম্বীর বাইরে যারা ছিল তাদেরকে ওখান থেকে মেরে কেটে এই দেশে পাঠিয়েছে, জায়গা জমি লুটপাট করে। মানে সে এক মানে ওই কথা বলতে গেলে এখনও আমার মানে আমি শিউরে উঠি, আমার ভয় লাগে, আমার মনে হয় আমি ওই কথাগুলো আর স্মরণ করতে চাই না। আর ঠিক এই কারণে আজকে আমরা ওই গ্রামটিতে আসছি যেখানে শিববাড়ি, ভারত বাংলাদেশে একই গ্রাম, আর ওইটা আমাদের বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ গ্রাম। হ্যাঁ। ঠিক বাংলাদেশে ওদের জন্য নিষিদ্ধ গ্রাম, যদিও দুটি রাষ্ট্রে একটি গ্রাম, হ্যাঁ হ্যাঁ, দুটি নাম একটি গ্রাম। একটি গ্রাম। মুকুল ভাই যে কথা বলছিল যে ভারত পাকিস্তান, আমি বাংলা বারবার বলি বাংলা অর্থেই, যেহেতু আগে এটা পাকিস্তান ছিল। আর আমার পিছনে যে গ্রামটা দেখছেন, ওই যে বাড়িঘরগুলো, ওটা কিন্তু ভারতের আদিবাসীদের বাড়িঘর, আর বাংলাদেশে ঠিক আদিবাসীদের বাড়িঘর। আর এটা ঠিক আমরা ভারতের যে এই বাংলাদেশ ভারতের যে উঁচু টিলায় অবস্থান করছি, দুই দেশে বসে এই টিলার উপরে বসে ভারতের বাড়িঘরগুলো দেখছি, তাদের সাথে কথা বলছি, হাই হ্যালো দিচ্ছি। আর এমন একটা গ্রাম এটা আগে কখনো আমরা দেখাইনি দর্শক। সেই লক্ষ্যে আজকে এই শিববাড়ি সীমান্তে আমাদের আগমন, এবং শিববাড়ি সীমান্তে এসে এই পাহাড়ি অঞ্চলে আজকের যে এই গ্রামটা এতটা সুন্দর, ভারত বাংলাদেশের মানে এমনভাবে এই গ্রামের 3 দিক ভারত এবং দক্ষিণ অংশে বাংলাদেশ অংশ, এমনভাবে মানে অক্টোপাসের মতো আকৃষ্ট ধরেছে এই শিববাড়ি সীমান্তকে, যা দেখার মতো একটা পরিবেশ, যা দেখার মতো একটা সৌন্দর্য বলে আমি মনে করছি। তো দর্শক, এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে না, এটা কি ভারত আলাদা। ভারত আলাদা না? ওই ভারতে আপনাদের আত্মীয় স্বজন আছে? নাই, আত্মীয় স্বজন নাই। যখন ময়মনসিংহ জেলার সীমান্তের জনপদ, সেই দুবাউরা সীমান্তের জনপদ শিববাড়ি, যেই শিববাড়ি এই যে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার যে বাড়িঘর শিববাড়ি, আর শিববাড়ির ঠিক ওই যে আমার সামনে যে আমি দেখাচ্ছি, ওইটা কিন্তু বাংলাদেশের বাড়িঘর। আর আমরা ওই বাংলাদেশের বাড়িঘর পর্যন্ত আমরা যাব, ওই টিলা পর্যন্ত। আর এই টিলা থেকে আমরা এক্সপ্লোর করব, আমরা দেখাবো। ওই আমার সামনেই ওই দাদার ওই পাশেই ভারতীয় বিএসএফ সীমান্ত রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছে। ও, এদিক তো কাটাতারে বেড়া নাই দেখা যায় দাদা। আর ওই যে সামনের বাড়িগুলো, এগুলো কি আপনাদের গারো আদিবাসী বাড়ি? এই যেগুলা, এটা পুরাটা টিলা এই গারো আদিবাসী। একটু দেখাই, এই বাড়িঘরগুলো অত্যন্ত সুন্দর, নান্দনিকভাবে চমৎকার চমৎকার বাড়িঘরগুলো যদি দেখাই দর্শক, তো দেখুন দর্শক, একদম পাহাড়ের কোলে যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলো অত্যন্ত চমৎকার বাড়িঘরগুলো, নান্দনিকভাবে খুবই সুন্দর ডিজাইন করে তারা এই ঘরগুলোতে বসবাস করে দর্শক। সত্যি আপনি মনের দিক থেকে যে অনেক সুন্দর মানুষ, এটা বোঝা গেল। আর এইটা কি দাদা? এই ফুলগুলা কি দাদা? লট ফুল বলে, এই যে ঝোলানো যেটা। এগুলো কোথা থেকে আনছেন দাদা? এটা আপনার এই যে মুসিরাত থেকে নিয়ে আসে। এগুলো ডাল লাগালে হয় না, ডাল না, ওইটা গাছে হয়, লটটাই হয়, এই লটগুলাই হয়। এই লটগুলা মনে করেন দুকে মাটি থাকে মিশাই দিলেই হয়ে যায়। আচ্ছা। দাদা ভালো থাকেন। হ্যাঁ, আপনার বাইরে দেখে এত ভালো লাগছে। এগুলো যে কষ্ট করে আনতেছেন নিজের কাজের জন্যই তো না? নিজের কাজের জন্য। এই যে গোসলখানা বানাইতেছে। গোসলখানা বানাইতেছেন তার জন্য না? অনেক কষ্ট করেন দিদিরা, দাদা দিদি মিলে। এগুলা বালি কি ওই নদী থেকে আনতেছে? নদী থেকে, নিতাই নদী থেকে না? ও দিদিকে একটা প্রশ্ন করি, আপনারা কি রোমান ক্যাথলিক নাকি ব্যাপটিস্ট আপনারা? তাহলে ব্যাপটিস্ট হলে তো আপনারা ওই যে তীর্থে যান না, 12 বারে যে তীর্থে ওখানে? দাদা দিদি তো ছেলে মেয়ে কয়জন দাদা দিদিদের? মেয়ে একজন, ছেলে 3জন। দাদা আপনার এই বর্ডারে যে বসবাস করেন কোনো সমস্যা হয় না? না না, সমস্যা হয় না। এখানে তো কাটাতারে বেড়া নাই দেখলাম দাদা। আছে, ওই পাশে ভিতরে আছে? ভিতরে আছে, ওই বাইরে আছে ওইদিকে। দাদা আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞেস করবো, ওই পাশের গ্রামটাও কি শিববাড়ি তো না? শিববাড়ি জি। এটাও শিববাড়ি।
এটাও শিববাড়ি, জি। এটাও শিববাড়ি, ওটাও শিববাড়ি। জি। কিন্তু কেন হলো দাদা বলুন তো দাদা, একটু যদি আপনি জানেন। যে ওদের তো আমি সঠিক বলতে পারবো না, হ্যাঁ, তবে হ্যাঁ। আমিও তো একটু নতুন মানুষ ও আচ্ছা আচ্ছা, আসছি। এখানকার নতুন মানুষ। আপনি জি, কি জি, জামাই জি। আসছেন? জি জি জি, জামাই ও আসছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল দাদা? বাড়ি আছে আপনার মুন্সিরাত, মুন্সিরহাট না? জি। ও আচ্ছা, ধন্যবাদ। আর এই যে দিদি কেডা? ও ঘরের ও এখানে এখানে যারা বসবাস করে এরা তো শিববাড়িরই। এই যে ওই বাড়িটা তো ভারতের না? ওইটা আচ্ছা আচ্ছা। এখানে কয়টা বাড়ি আছে দাদা ভারতের? বাড়ি বহু আছে, বহু আছে না? বহু আছে। ও এখানে বাজার কোনটা? শিববাড়ি বাজার এখানে? এই যে নদীর ওই পারে পড়ছে, নদীর ওপারে। ওইটা কি বাজার? বাজার। ওইটা কি আপনাদের কখনো যাওয়া পরে না, না, বাজার? না। যান না? আগে তো যাইতো, আগে আগে তো বাজার খাইতে যাইতো শনিবারে। ও শনিবারে বাজার খাইতে যেতেন? শনিবারের বাজার জমে। হ্যাঁ, আর হ্যাঁ। এখানে যে আছে মহিলা বাজার, এখানে যে আছে হ্যাঁ। এটা এই যে সকালে আর এই যে সন্ধ্যার সময়। মহিলা বাজার কি আপনারা যাইতে পারেন না কখনো দিদি? আগে আগে যাইতেন? যাইতে, এখন তো পারে না, যাইতে পারে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশেষ করে এই সীমান্তের মানুষ ভারত বাংলা উভয় দেশেরই সুযোগ সুবিধা ভোগ করার জন্যই পড়ে থাকে এভাবে। 40 সনে 47-এ ভাগ হয়েছিল। 1947 সনে ইংরেজরা যখন পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্রাট এই সিরাজদৌলার যুদ্ধের সময়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন ওটা যখন চলে গেল, তখন ওই ইংরেজরা তখন দুইটা দেশ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বিভক্ত করে গেল। বিভক্ত করে গেল। আচ্ছা আচ্ছা। এটা হলো প্রধান নায়ক হলো কায়েদে আজম। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। হ্যাঁ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ হ্যাঁ। তখন এই ভাগ করার প্রস্তাব দিল, হ্যাঁ। পাকিস্তান এবং ভারত ভারত। তখন বিভক্ত হয়ে গেল দাদা, হ্যাঁ। ঠিক না? সেটাই বলছিলাম তখন তো- জওহরলাল নেহরু হলো ভারতের ওই যে নায়ক, হ্যাঁ, প্রধান এদের অধিনায়ক। অধিনায়ক আর ছিল। ওই ধরের বাংলাদেশের যে, বাংলাদেশ না তো পাকিস্তানের ওই ওই জিন্না ওই কায়েদে আজম জিন্না, মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্না হলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, এই দুইটা হলো তার ভাগে পড়ছে, ও তার ভাগে পড়ছে না? ভাগে পড়ছে। ও, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে আপনারা এটা এই সীমান্তে- ইতিহাসটা বলতে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা লেখাই থাকবো, ওই ইতিহাস বই পড়লে তো এটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা অবশ্যই। যায় না? হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা আপনার- সাধারণের মুখে গারো আদিবাসীদের জীবন বিশেষ করে দর্শক সংগ্রামী হয়। এই এলাকার যে নদীটি রয়েছে, এই নদীর পশ্চিম পারে পুরোটাই রয়েছে ভারতের ঘোষগাঁও এবং শিববাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত। এখানে সকল শ্রেণীর মানুষেরই বসবাস রয়েছে। দর্শক, আজ আমি শিববাড়ি সীমান্তে ভারত বাংলাদেশে একটি গ্রাম, দুটি দেশে দুটি নাম, একটি গ্রাম দুটি দেশে বিভক্ত। কেন বিভক্ত হলো সেই ঘটনার আলোকে আজ আমি আলোকপাত করব এবং সেই সীমান্ত সম্পর্কিত ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে কেন কিভাবে 1947 পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বাংলাদেশ বিভক্ত হয়ে যায় সেই আলোকে আজকে আলোকপাত করব। তো দর্শক, সেই শিববাড়ি এই বর্ডার বেল্টের নিতাই নদীর পাড় থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এক অনন্য নদী, এক রূপসী নদী, যেটির নাম নিতাই নদী। এই নিতাই নদী বেশ কয়েক বছর যাবৎ পাহাড়ি ঢলে বন্যায় এই এলাকার জমি জমা থেকে শুরু করে ঘর বাড়ি ব্যাপক বন্যার প্লাবনের সৃষ্টি করে। আর এই নদীটি বেশ সুন্দর। নদীর পশ্চিম পারে আমি যেভাবে দেখাচ্ছিলাম, নদীর পশ্চিম পারে পুরোটাই ভারতের অংশ আর পূর্ব পারে বাংলাদেশের শিববাড়ির অংশ। মানচিত্রের এক মিশে যাওয়া বাঙালির সংস্কৃতির মধ্যে রয়েছে ভারতেও। দর্শক, পুরা যে এলাকাটা দেখছিলেন, এই নদীর ওই পারেই ভারত, আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর বাংলাদেশ আর ভারতের বর্ডারটা এতটা সুন্দর, এই শিববাড়ি না আসলে দর্শক আমি দেখতে পারতাম না। আর আমার কাছে এতটাই ভালো লাগছে, অবশ্যই আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে এবং অনেক সুন্দর একটা সীমান্ত। ওই গাড়িগুলো চলে যাচ্ছে শিববাড়ি বাজারের উদ্দেশ্যে। আর এতটাই সুন্দর, এতটা নান্দনিক এই শিববাড়ির বাজার আর শিববাড়ির এই যে এলাকাটা, এটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া। দর্শক, আমি নদীর এপার থেকে ভিডিও করছি, ওই পারে ভারতের শিববাড়ি বাজার আছে, এখানে প্রশাসনিক অঞ্চল আছে, এখানে স্কুল আছে, এখানে বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। মেঘালয় একটি এলাকার নাম শিববাড়ি, এক সুন্দর আদিবাসী গ্রাম। এই পাশেও শিববাড়ি, ওটাও ভারতেরও শিববাড়ি। আমরা মনে করছি এই নদীর এপারে আমরা শিববাড়ি, বাংলাদেশের একটি গ্রাম
নিষিদ্ধ গ্রাম ভারতের জন্য। আর ভারতের অংশের মেঘালয় প্রদেশে যে গ্রামটি, সেটিও শিববাড়ি বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ। তথাপিও এই অঞ্চলে রয়েছে বেশ বৈশিষ্ট্য গারো আদিবাসীদের চাল চলন, আদিবাসী কালচার, কৃষ্টি। এই বর্ডারে কি কোনো অসুবিধার মধ্যে বসবাস করেন? কোনো সমস্যা আছে? সমস্যা তো হয় না। এখানে যে আমাদের ভারত, এই নদীটা আমাদের বাংলাদেশে পড়ছে, নেটাই পড়ছে নিতাই নদীটা, নদী। আর ওই যে নদীর ওপার দিয়ে যে কাঁটাতারে বেড়াটা নির্মাণ করছে, ওটা ভারতের অংশ, মানে এটা ঢুকে গেছে যেমন বাংলাদেশের অংশটা, ঠিক তাই না? বাস করেন, এখানে তো সমস্যা হয় না। সমস্যা হয় না দাদা, না? ধন্যবাদ। দর্শক, এখানে যদি আপনি বাংলাদেশ অংশের উত্তর অংশের ধুবাউড়া ময়মনসিংহ সীমান্তের যে আপনি মানচিত্রটা দেখেন, সেই মানচিত্র দেখলে বুঝতে পারবেন একটা জিয়ের মতো এই শিববাড়ি গ্রামটি পুরোটাই দিগলবাগ, এবং শিববাড়ি পুরোটাই যেন একটা জিয়ের মতো, তিন দিক ভারত বেষ্টিত, একদিক বাংলাদেশ। এই নিতাই নদীটি এক সৌন্দর্যের মনোমুগ্ধকর যে সাক্ষী বহন করছে, সেই সাক্ষীর আলোকে আজকে আমরা সেই এলাকায় ভিডিও ধারণ করতে আসছি। অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না। অবশ্যই একটা অসাধারণ সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর যে পরিবেশ আছে, পরিবেশের মাঝে আমরা সেই ভিডিওটি ধারণ করছি। তো দর্শক, সেই ভিডিওটি দেখতে ভুলবেন না। তো দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। দর্শক, শিববাড়ির এই নদী থেকে, এই শিববাড়ির যে নিতাই নদীটি আছে, এই নদী পশ্চিম পাশে যে এই এলাকাটা দেখছেন, এটা কিন্তু পুরাটাই শিববাড়ি, আর শিববাড়ি ভারতের অংশ, আর এটা হচ্ছে বাংলাদেশের শিববাড়ির অংশ। আর আমি ঠিক অবস্থান করছি শিববাড়ির এই নিতাই নদীর তীর থেকে, তীরবর্তী অঞ্চল থেকে ভিডিও ধারণ করছি। আর এই যে ভারতের যে পুরো অংশটা, ওই যে পতাকা পথ করে উঠছে ভারতের, এটা ভারতের। আর ওই পাশে হচ্ছে শিববাড়ি বাজার, আর শিববাড়ি বাজারের কাছেই দর্শক আমি এখানে অবস্থান করছি। এই তো পুরা নদীটা, শিববাড়ি পাশে যে নিতাই নদীটা, এক অসাধারণ দৃশ্যাবলী। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে অবস্থান করছে প্রিয় দর্শক। আর ঠিক এই গ্রামেরই শিববাড়ি অংশের, বাংলাদেশ অংশের কিছুটা অংশ আপনাদের সামনে গারো আদিবাসীদের জীবনযাপনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তো সেই সাথে এই নদীটি সারা বছর, এইখানে একটা বাজার আছে, এখানে মহিলা একটা বাজার রয়েছে, একটি পুরুষ বাজার, এখানে দুটি বাজার, শিববাড়ি বাজার রয়েছে। এই বাজারের ভারতীয় অংশের অনেক পণ্য সামগ্রী অনায়াসে দর্শক এই নদী দিয়ে চলে আসে। আর এই নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর বর্ষাকালে, ভারতীয় ঢলে বর্ষাকালে ব্যাপক বন্যার প্লাবনের সৃষ্টি হয়ে থাকে দর্শক। বলে ওই সময় আর কি না যাওয়া যায়, গেলে সমস্যা করে না তো, না? পূজা হয় না ওই সময়। না, অপরাধী তো সব দেশে। মনে করো আমি যদি ওই দেশে যে একটা অকারেন্স করি, দুর্ঘটনা ঘটাই, আমার জন্য তো শাস্তি আছে। আর আমি যদি ভালো মতো যাই, ওরা তো কোনো সমস্যা করবে না, এইটাই তো নিয়ম। না, ওরা দেখলে তো সমস্যা করবই। ও আচ্ছা আচ্ছা, তারপরে তো অনেকে যায়, আগে তো যাইতেন, এখন তো আর যাওয়া হয় না। এখন যাওয়া হয় না। এখন যাওয়া হয় না, না? এখন যাওয়া যায় না, ও, করার শেখ পরে। হাসিনা পালানি পরে যাওয়া হয় না। দর্শক, সীমান্তের জনপদ, সীমান্তের গ্রাম, সীমান্তের জীবন, আদিবাসী সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির এক অনন্য মিল খুঁজে পাবেন এখানে। যদি কখনো এই অংশে, এই এলাকায় ভ্রমণ করতে আসেন, কখনো ভুলবেন না এই নদী, এই শিববাড়ি, এই মেঘালয় পাহাড়, যেখানে রয়েছে শত সহস্র বছরের আদি ইতিহাসের পরতে পরতে বিছানো এক ইতিহাস আর ঐতিহ্য। যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজের নিচ পর্যন্ত রয়েছে বাংলাদেশের ভূখণ্ড। যে ভূখণ্ড থেকে শুরু করে বাংলাদেশ নামের বিভিন্ন জায়গায়, অলি গলিতে রমরমা এক ধরনের ঐতিহাসিক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা পরিবেশগুলোকে বিরাজ করছে দর্শক। শুধু তাই নয়, এই অংশে রয়েছে একটি সুন্দর নিতাই নদী। নিতাই নদীর ভারতীয় মেঘালয়ের রাজ্য থেকে, মেঘালয় পাহাড়ের এক আশীর্বাদ নিতাই নদী। এই যে বাড়িঘরগুলো দেখছেন, এটি হচ্ছে ভারতের ঘুষগাঁও শিববাড়ি অংশের একটি প্রশাসনিক অঞ্চল। এই অঞ্চলে রয়েছে ভারতের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাজার ঘাট, বিভিন্ন ধরনের প্রশাসনিক অঞ্চল। এই যে সীমান্তের কাছে আমি দাঁড়িয়ে আছি, হেঁটে হেঁটে যাচ্ছে ভারতের স্কুলের ছাত্রছাত্রীরা। এক নয় অনবিরাম দৃশ্য, যেখানে কাঁটাতারবিহীন এক সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা সীমান্ত ভূমি। শুধু তাই নয়, এই যে দেখছেন সীমান্তের কাছে ওই ঘরটিতে বিএসএফ এর টহল চৌকি। সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর যে দৃশ্য, কেবল আমার বাংলাদেশেই নয়, ভারতবর্ষের ইতিহাসও এক অনন্য ইতিহাসে
মানবতায় জড়িত। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এই ভারত বাংলা শিববাড়ি সীমান্তে গারো আদিবাসীদের জীবনযাপন এবং সীমান্ত সম্পর্কিত যে ভিডিওটি করলাম, অবশ্যই আপনাদের আশা করি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে নিজেদের খেয়াল রাখুন। ততক্ষণ পর্যন্ত এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।